পাথফাইন্ডার দেখছি, উইন্ডোতে গেলে এখান থেকে আমরা দেখছি যে পাথফাইন্ডার অপশনস, এটা হচ্ছে পাথফাইন্ডার্স অপশনস। এটা দিয়ে সব ধরনের হেল্পগুলো আমাদের হবে। যেমন প্রথমে হচ্ছে শেপ মোড আছে পাথফাইন্ডারের, এগুলো কি করছে দেখেন, এগুলোকে খুব শর্টলি আমি বুঝাচ্ছি। সি, এটা একটা অবজেক্ট, আমি একটা চাঁদ তৈরি করব, কি একদিনের চাঁদ, রোজার মাসের চাঁদ না, চাঁদ দেখে তারপর তো সেরকম একটা চাঁদ তৈরি করলে কীভাবে করা যায়, পেন টুল দিয়ে করলে অনেক ক্রিটিক্যাল, কিন্তু সেই জিনিসটাই আমরা কি করব এখান থেকে পাথফাইন্ডারের মাধ্যমে অনেক সহজে করতে পারবো। হ্যাঁ, যেমন আমি একটা এরকম ক্যারেক্টার তৈরি করছি, দেখেন এরকম একটা আছে, একটা এরকম ক্যারেক্টার তৈরি করলাম, মাঝখানে এরকম একটা শেড ক্রিয়েট করলাম। তো কি দাঁড়ালো, এই দুইটাকে সিলেক্ট করে যদি অ্যারেঞ্জে আমি এটাকে সেন্টার করে দিই, তো এরকম এখন দুইটা আলাদা আলাদা, যেমন এটাতে আমি যখন গ্রেডিয়েন্ট দিচ্ছি, এটা একটা আলাদা গ্রেডিয়েন্ট নিচ্ছি, এটাকে রেডিয়াল করলাম এরকম, আবার এটাতে যখন গ্রেডিয়েন্ট দিচ্ছি তখন এটা একটা আলাদা গ্রেডিয়েন্ট নিচ্ছি, তো দুইটা মিলে আলাদা আলাদা মনে হচ্ছে। কিন্তু আমি যখন দুইটা অবজেক্ট সিলেক্ট করে এখানে পাথফাইন্ডার অ্যাড অপশন, অ্যাড মানে কি একাধিক থেকে একটা করে, দেখেন অ্যাড দিয়ে যখন এক্সপ্যান্ড দিব তখন দুইটা মিলে কিন্তু একটা হয়ে গেছে। তখন যখন আমি গ্রেডিয়েন্টটাকে মুভ করছি তখন কিন্তু পুরোটার মধ্যে একটা দিয়ে এরকম একটা শেড সহজে তৈরি করা সম্ভব হচ্ছে, তার মানে কি দুইটা একটা হয়ে গেল। তো এরকম একাধিক অবজেক্ট একটা করার প্রয়োজন আমাদের অনেক ক্ষেত্রেই হয়, তখন আমরা যাতে এভাবে অ্যাডের মাধ্যমে করে নিতে পারি। এটা কিসের, শেপ মোডে। এবার অ্যাডের পরে সাবট্রাক্টের কথা বলা হচ্ছে, সাবট্রাক্ট মানে কি বাদ দেয়া। তো সেটাই আমি ওই যে চাঁদ দিয়ে বুঝাচ্ছি খুব সহজে, যেমন এটা একটা অবজেক্ট অল্টার দ্বারা একটা কপি করলাম এরকম, তো এটা একটা আলাদা কালার দিয়ে দেখে, যেমন এটা একটা আলাদা কালার, এটা একটা দেখা যাচ্ছে না, তার মানে সাবট্রাক্ট দিলে কী হবে, উপরের অবজেক্টটা দিয়ে নিচের অবজেক্টটাকে সে কেটে ফেলবে। তাহলে এরকম অবস্থায় আমি যদি সাবট্রাক্ট দেন এক্সপ্যান্ড প্রেস করি, তাহলে কী হয়ে গেলো, এরকম হয়ে গেলো। তখন এই জিনিসটা আমার জন্য অনেক সহজ, তাই না, যে লোগোতে বিভিন্নভাবে এরকম শেপগুলো আমাদের নিয়ে আসতে, তখন আমরা এগুলো কার হেল্প নেব, এরকম আমরা পাথফাইন্ডারের সাবট্রাক্টের হেল্প নিতে পারি। যেমন অনেক সময় এরকম অনেক শেপ থাকে, যে সি এরকম একটা অবজেক্ট দেখেন, তারপরে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, কি হলো বলেন তো, কপি হলো উপরেই, রাইট। অল্টার ধরে ঠিক এভাবে এক পাশে ছোটো করে দুই পাশ থেকে ছোটো হয়ে আসতেছে, আর এই পাশে অল্টার ধরে একটু উপরে বড় করে নিলাম এরকম, খেয়াল করেন শেপটা ঠিক এরকম তৈরি করলাম। এবার উপরের এই অবজেক্টটা হচ্ছে এরকম দেখতে। এবার যদি এটা দিয়ে এভাবে সাবট্রাক্ট দিই দেন এক্সপ্যান্ড দিই, তাহলে কি হলো, এই যে লোগোর দুই পাশের যে শেপটা এটা কিন্তু তৈরি হয়ে গেল। তো এরকম ক্রিটিক্যাল শেপগুলো যদি আমি পেন টুল দিয়ে করতে যাই তাহলে কিন্তু অনেক কষ্টকর, কিন্তু এরকম শেপগুলো আমরা যখন এরকম পাথফাইন্ডার থেকে করছি, লোগোতে দেখবেন এই শেপগুলো অহরহ ইউজ হচ্ছে। যেমন এটা একটা অবজেক্ট, এবার এই অবজেক্টটা তৈরি করার পরে আমি এখানে আমাদের শেয়ার টুল আছে, শেয়ার টুল দিয়ে হয়তো এটা একটু অ্যাঙ্গেল করে নিলাম, কীরকম অ্যাঙ্গেল, এরকম অ্যাঙ্গেল করলাম, ঠিক আছে, এরকম একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলাম। এবার কি করছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, আর একটা অবজেক্ট কপি হলো, এবার এটা কালারটা চেঞ্জ করে দিই এরকম। এবার এটাকে কী করছে দেখেন তো, এরকম একটু ছোটো করে দিলাম, তারপরে এপাশ থেকে একটু ছোট করে দিলাম, তারপরে এপাশটা একটু বাড়িয়ে দিলাম, না জাস্ট বের করে দিলাম এপাশটা। হ্যাঁ, এবার এটা সিলেক্ট করে সাবট্রাক্ট দেন এক্সপ্যান্ড, তাহলে এই যে শেপটা তৈরি হয়ে গেল। এটাকে আপনি পেন টুল দিতে পারবেন না, তাহলে এরকম লোগোর ক্ষেত্রে দেখি না আমরা লিখিত লোগোতে এই যে কাজগুলো, এগুলো আমাদের জন্য সহজ হচ্ছে এই রকম পাথফাইন্ডার্স ইউজ করে। তাহলে সাবট্রাক্ট অ্যাড বুঝলাম, আর কি আছে, এটা হচ্ছে ইন্টারসেক্ট শেপ। ইন্টারসেক্টটা কী করে, এরকম দুইটা অবজেক্টের, এগুলো আমরা অলরেডি ফটোশপে সিলেকশন সাব সিলেকশন মুডগুলোতে দেখছি, যেমন এরকম দুটো অবজেক্ট, তো এরকম দুটো অবজেক্ট এখানে আছে, এটা 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 দিয়ে কী হচ্ছে, এখানে আমি যদি প্রেস করি তাহলে কি হচ্ছে, ইন্টারসেক্ট ভিতরের অংশটুকু এক্সপান্ড, যে কোনো এগুলো যে কোনোটা অ্যাপ্লাই করার পর কিন্তু এক্সপান্ড প্রেস করতেই হবে, তা নাহলে কিন্তু কাজ হবে না। এক্সপান্ড প্রেস করে এটা ইয়ে করে ফাইনাল করতে হবে। আর এটা দিয়ে কী হবে, বাইরে ভিতরেরটা চলে যাবে, বাইরেরটুকু শুধু থাকবে, এরকম বিষয়গুলো, ঠিক আছে। তো এগুলো দিয়ে আমাদের মাথায় প্ল্যান থাকতে হবে যেগুলো দিয়ে কী কী করা যেতে পারে। আচ্ছা, এবার আসি আমরা পাথফাইন্ডার্স অপশনে। এটা কি করতেছে, এটা ডিভাইড, ট্রিম, মার্জ, ক্রপ, আউটলাইন, তারপর হচ্ছে মাইনাস ব্যাক, এগুলো কী করে। ডিভাইড তো আমরা গত ক্লাসে দেখলাম যে ডিভাইডটা হচ্ছে এরকমই বিষয়, যেমন আমি একটা টেক্সট না, এটা এই অবজেক্টটাকে দিয়ে দেখে যে এটা একটা অবজেক্ট, এখন এটাকে আমার দেখা যাচ্ছে যে এটার ঠিক এই মাঝ বরাবর এটা এপাশে এপাশে দুইটা পার্ট হইতে হবে। তখন কীভাবে করতে পারি, জাস্ট আমি এরকম সে একটা লাইন ক্রিয়েট করলাম, একটা লাইন ক্রিয়েট করলাম, করার পরে কী করবো, লাইনটা দিয়ে দুইটা সিলেক্ট করে কী দিব, এখানে ডিভাইড দিব, তাতে করে কী হলো, লাইনটা কিন্তু চলে যাবে, স্ট্রোক কখনোই থাকবে না। আনগ্রুপ করে এখন এটাকে আমি যদি গ্রেডিয়েন্ট দিই, হ্যাঁ, সে এপাশ থেকে এক ধরনের গ্রেডিয়েন্ট, এপাশে এরকম
আর এখানে সিলেক্ট করে আইড্রোপেট দিয়ে এটাকে দিলাম, তাহলে কি হলো, শেপটা এরকম একটা শেপে পরিণত হলো, তাই না? তো এই যে দুইটা পার্ট করে তারপরে তো এটা এভাবে করতে পারলাম। তো এরকম বেসিক অনেক বিষয় আছে যেগুলোতে আমাদের এরকম ডিভাইডের প্রয়োজন। ডিভাইডটা আরও অন্যান্য ক্ষেত্রে, এগুলো কাজের ক্ষেত্রে আমরা হয়তো আস্তে আস্তে দেখব যে যে কোনো, হ্যাঁ অবশ্যই আলাদা করা যাবে, যেহেতু আলাদা হয়ে গেছে। তো এরকম ডিভাইডটা খুবই প্রয়োজন অনেক ধরনের কাজের ক্ষেত্রে। যে কোনো কাজ করার ক্ষেত্রে আমরা এই ডিভাইডটাকে ইউজ করতে পারি। তো এটা মাথায় রাখতে হবে যে ডিভাইডকে আমরা কীভাবে কাজ করতে পারি। ওকে, যেমন একটা টেক্সটকে কাজ করলে, যেমন একটা টেক্সটে লিখলাম এ, এ লিখার পরে এই এটাকে আমি হয়তো বা এটাকে লিখলাম সে, এটাকে দেখা গেল যেটা আলাদা আলাদা কালার হইতো, তাহলে এটা সিলেক্ট করার পরে টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন, এটা অবজেক্ট কনভার্ট করলাম। এবার আমি পেন টুল দিয়ে কি করছি, এই এর হয়তো এইভাবে একটা দাগ টেনে দিলাম, একটা দাগ টেনে দিলাম, দেওয়ার পরে কী করব, এটার একটা লাইন, ফিলে না অবশ্যই লাইনে কালার রাখবো, রেখে কি করব, এটা কি করা যায়, এবার এটাকে সিলেক্ট করে ডিভাইড দেওয়া যায়, দেন আনগ্রুপ। এবার কি করব, এতটুকুকে সিলেক্ট করে আমরা এটাকে একটা আলাদা কালার দিতে পারি, ভিতরেরটা ফেলে দিতে পারি, আর এটা আলাদা কালার থাকবে। এভাবে সব কিছুর মধ্যে খুব সহজে আমরা কাজগুলো করতে পারি। তো ডিভাইড কি বোঝা গেছে তো না, ভেঙে ফেলা। যেমন আবারও বুঝাই, এরকম একটা অবজেক্ট, এরকম একাধিক অবজেক্ট যদি থাকে তাহলে কি হবে, যতগুলো এভাবে সিলেক্ট করে যতগুলো এভাবে লাইন দেখতেছি ডিভাইড দিলে কি হবে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পার্ট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে ডিভাইড। এরপরটা হচ্ছে কি, এরপরটা হচ্ছে ট্রিম, আর এটা হচ্ছে মার্জ। এটা কি করে দেখেন, ট্রিম এবং মার্জের ইউজটা আমরা খুব কম করি। দেখেন এগুলোতে আমি এভাবে কালার দিচ্ছি, সে এরকম অবজেক্ট আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ। এবার এটা কয়েকটা কপি রাখি, এটা একটা, আবার এটা একটা। সি, এটা ট্রিম করলে, মার্জ করলে কি হয় দেখেন, ট্রিম, সি আমি যখন ট্রিমে প্রেস করি তখন কি হবে, এরকম একাধিক অবজেক্ট হিডেন অংশগুলো আর ডিলিট হয়ে যাবে। যে এই অবজেক্টের হিডেন অংশ কতটুকু বলেন তো, এই যে এই পার্টটুকু, রাইট? এই অবজেক্টের হিডেন অংশ, এই অবজেক্টের হিডেন অংশ এই যে এখান থেকে এই পার্টটুকু না, আর এই অবজেক্টের কোনো হিডেন আছে নাই। তার মানে এইগুলো সিলেক্ট করার পরে যদি আমি ট্রিম করি তাহলে ওই প্রত্যেকটা অবজেক্টের স্ট্রোকগুলো চলে যাবে। প্রথম কথা, ট্রিম হলে এগুলো যেগুলো অ্যাপ্লাই করবে, এগুলো করার পরে কিন্তু আনগ্রুপ করতে হয়, এই যে আনগ্রুপ, নিচেরগুলো অ্যাপ্লাই করলে আনগ্রুপ, আর উপরেরগুলো অ্যাপ্লাই করলে কী করতে হয়, এক্সপান্ড। আনগ্রুপ করে দেখেন এটা হিডেন অংশটা কিন্তু চলে গেছে, এটা হিডেন অংশ চলে গেছে, এটা হিডেন অংশ চলে গেছে, এটা তো হিডেনের কিছু নাই, সেটা পুরোটা আছে। তো এটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে লোগোর ক্ষেত্রে সেটাও বুঝতে হবে, যে বা ডিজাইনের ক্ষেত্রে। এটা গেল ট্রিম। আবার যখন আমরা মার্জ করি তখন কী হয় দেখেন, এটা হচ্ছে মার্জ। এটা যখন প্রেস করব তখন আবার কী হয়, এটাও ঠিক সেমভাবে আনগ্রুপ। এটা কী হলো, সেম কাজ করলো না, সেম কাজ করছে এটাও, এটাও সেম কাজ, কিন্তু পার্থক্যটা কি, হ্যাঁ এটা সিমিলার কালার পাশাপাশি থাকলে সেটা মার্জ করে, এই জন্য এটাকে বলা হয় মার্জ। দুইটারই হিডেন অংশ ডিলিট হবে, এবং কি ডিলিট হবে, স্ট্রোক। দুইটারই হিডেন অংশ আর ইয়েটা ডিলিট হবে, স্ট্রোকটা ডিলিট হবে, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কি, একটা সেম কালার পাশাপাশি থাকলে এটাকে মার্জ করবে, আর একটা মার্জ করবে না। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। এগুলো দিয়ে আমরা ডিজাইনের হেল্প নিতে পারি। এরপরে কি আছে, এটা গেল মার্জ। এরপর হচ্ছে ক্রপ, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, ক্রপ করা। মনে আছে ফটোশপে ক্রপ কি হয়, যে একটা ডিজাইন করার পরে ক্রপ টেনে এন্টার দিলে অতটুকু থেকে বাকিটুকু কি হয়, চলে যায়। ঠিক সেম বিষয়টা এখানেও, যেমন আমি একটা ডিজাইন করছি, এইখানে একটা ডিজাইন করছি এরকম, এভারেজ দিয়ে ভার্টিক্যালি, ওকে এরকম বানালাম একটা অবজেক্ট। ওকে, এবার এরকমই থাকলো। সি, আমি কি করব, এটা সিলেক্ট করে রোটেট টুল ধরে এখানে যদি ক্লিক করি কি হবে, এটাকে এবার সে 30 ডিগ্রিতে দেখি, 15 ডিগ্রিতে দেই, কপি, কন্ট্রোল ডি দিয়ে এরকম করলাম।
ঠিক আছে, কিন্তু সমস্যা কি দাঁড়াইছে, সমস্যা হচ্ছে আমি এই যে ডিজাইনের অংশটুকু হচ্ছে এতটুকু, এর বাইরের অবজেক্টগুলো তো চাচ্ছি না, তখন কি করব, তখন নিয়ম হচ্ছে ঠিক যতটুকু যাচ্ছে ততটুকু টপে একটা অবজেক্ট রাখতে পারি, সবার উপরে টপে একটা সেই সাইজের একটা অবজেক্ট রাখতে পারি। ওখানে যেমন সিলেক্ট করে এন্টার প্রেস করতে, এরকম এখানে কোনো অপশন নেই, এখানে ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু একটা অবজেক্ট যে কোনো কালারের হতে পারে, এটা যে কোনো কালারের হতে পারে, এই যে সবার উপরে যতটুকু চাই ততটুকু একটা অবজেক্ট তৈরি করব, তারপর করব কি পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর কি প্রেস করব, ক্রপ, তাতে করে কি হবে ওই যতটুকু অবজেক্টের মধ্যে নিচের অবজেক্টগুলো থাকবে আর বাকি বাইরেরগুলো এবং এই উপরের অবজেক্টটাও ডিলিট হয়ে যাবে, উপরে যে সবুজ অবজেক্টটা দেখছি সেটাও ডিলিট হবে এবং বাইরের অবজেক্টগুলো ডিলিট হয়ে কোনটা থাকবে তাহলে শুধু ভিতরের অংশগুলো, বাস, তাহলে কি বাইরেরগুলো চলে গেল, হ্যাঁ, তো বাইরেগুলো চলে গেল। তারপর এটা আনগ্রুপ করে এগুলোর মধ্যে আলাদা আলাদা কালারও দিতে পারি, এটার মধ্যে গ্রেডিয়েন্ট দিতে পারি যেটা আমার প্রয়োজন, এটা সিলেক্ট করে, হ্যাঁ হ্যাঁ এটা এরকম গ্রুপ থাকবে, থাকলেও সমস্যা নেই, এটা গ্রেডিয়েন্ট যদি অ্যাপ্লাই করে এরকম দিলাম, কিন্তু এগুলোর ভিতরেও অবজেক্ট তৈরি হয়ে যায়, তো আমরা কী করতে পারি আনগ্রুপ করে এগুলোর ভিতরেগুলো ডিলিট করে দিতে পারি, যদি চাই এগুলো ডিলিট করে দিতে, এগুলো ডিলিট করে দিতে পারি। কোনটার সাথে কোনটা মিললো, এটা ডিলিট হবে না, হ্যাঁ না, এটা ডিপেন্ড করে, সিচুয়েশন বলবে যে কোনটা যাবে কোনটা যাবে না। হ্যাঁ, ঠিক আছে, সো এবার এটাকে ধরে আমরা এটাকে এটা অ্যাড শেপে করে নিতে পারি, একটা একটা শেপে করে নিতে পারি এরকম অ্যাড দিয়ে, সরি এখনও গ্রুপ আছে মনে হয় এটা, আচ্ছা সিলেক্ট করে এবার আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে এটাকে আমরা রেডিয়াল করে দিতে পারি, করে এটাকে এভাবে অ্যাসাইন করতে পারি, তাই না? তো যেটা বুঝালাম ক্রপ তো বুঝা গেছে নাকি, হ্যাঁ, তো এটা হচ্ছে ক্রপের কাজ, এভাবে আমরা ক্রপ দিয়ে বাইরের অংশগুলো অনেক সময় প্রয়োজন নেই, যে অতিরিক্ত অংশ আছে তখন ওটাকে আমরা ক্রপ করে এভাবে ফেলে দিতে পারি। তারপরে কি আছে, ক্রপের পরে এটা আছে আমাদের এটা আউটলাইন, আউটলাইন বলতে যে কোনো একটা এটা প্রিন্ট করব, হ্যাঁ, বাট এটা কালি বেশি খরচ করে শুধু লাইনগুলো দেখতে চাই, তখন এটা ডিজাইনটাকে সিলেক্ট করে এটাকে আউটলাইন ভিউ নিয়ে এটাকে আমরা কী করতে পারি এরকম, সে এখানে এখানে স্ট্রোক তো ছিলই না, হ্যাঁ স্ট্রোক রাখতে হবে, যেমন এখানে স্ট্রোক রাখলাম, তাতে করে কী হবে সিলেক্ট করে শুধু এটা আউটলাইনে প্রেস করব, তাহলে কী হবে শুধু আউটলাইনগুলো শো করবে। কী ব্যাপার, এটা গ্রুপ আছে সেজন্য প্রবলেমটা কি, যে কোনো ক্ষেত্রে যেমন সে এখানে আমি দেখাচ্ছি আরেকটা অবজেক্ট করে, না কন্ট্রোল ওয়াই দিলে তো প্রিন্ট হবে না, কন্ট্রোল ওয়াইতে প্রিন্ট হবে না এটাতে, হ্যাঁ কন্ট্রোল ওয়াইতে প্রিন্ট হবে না, সো এইগুলো এরকম আছে অনেকগুলো অবজেক্ট আছে, এগুলোতে কালার আছে, হ্যাঁ, সো একটা ডিজাইন আছে, তখন আমি সিলেক্ট করে কী করবো আউটলাইন, তাতে করে এই আউটলাইনগুলো শুধু শো করবে এবং প্রিন্ট করার সময় শুধু আউটলাইনগুলোই প্রিন্ট হবে। এভাবে, কিন্তু যদি আমি কন্ট্রোল ওয়াই দিয়ে করি তাহলে তো কন্ট্রোল ওয়াই দিলে তো এরকম, এটা তাহলে এটা প্রিন্ট হবে না, প্রিন্ট দিলে অরিজিনালটাই প্রিন্ট হবে, হ্যাঁ এটা দেখার জন্য, হ্যাঁ 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 কাজ একই, ঠিক আছে, ওইটা প্রিন্ট করে ওইটাকে ইয়ে করার জন্য, বা অথবা অনেক সময় দরকার হয় শুধু আউটলাইন রাখবই আমি এরকম। আচ্ছা, আর যেটা আছে ফাইনালি এটা হচ্ছে মাইনাস ব্যাক, মাইনাস ব্যাক হচ্ছে সাবট্রাক্টের বিপরীত, কেমন, সাবট্রাক্ট তো একটু আগে দেখালাম মনে আছে তো না, কি হয় এটা দিবে সাবট্রাক্ট, এটা দিবে মাইনাস ব্যাক, কি হবে এটা যখন সাবট্রাক্ট দিই তখন উপরেরটা দিয়ে নিচেরটা কাটছে, আর এটা যখন করবো তখন কি হবে মাইনাস ব্যাক, নিচেরটা দিয়ে উপরেরটাকে কাটবে, একই কাজ, এটা নিচটা দিয়ে উপরটা কাটে, ওটা উপরটা দিয়ে নিচেটা, এই যে পাথ ফাইন্ডার এগুলো আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য, ওকে সি, তো এই পাথ ফাইন্ডার্সগুলো মাথায় মনে রাখতে হবে, এবং এগুলোই এখানে আছে পাথ ফাইন্ডার অপারেশনে যা যা আছে সে বিষয়গুলো, ক্রপিং, সিলেক্টিং অ্যান্ড ডিসিলেক্টিং পাথ, ফিল অপশন অ্যান্ড আদার্স পাথ ফাইন্ডার অপারেশন, এই টোটাল পাথ ফাইন্ডার অপারেশনসগুলো এগুলোই। এখন লাস্ট যেটা আছে এরপরে স্ট্রোক প্যালেট, স্ট্রোক প্যালেট সম্পর্কে আমরা এখন একটু আলাদাভাবে জেনে নেই, সেটা হচ্ছে কি স্ট্রোক প্যালেট খুব সহজ জিনিস, লাস্ট অপশনস আমাদের আজকের ইয়ের সেটা হচ্ছে স্ট্রোক প্যালেট, সেটা কি দেখি, স্ট্রোক প্যালেট সম্পর্কে একটু জেনে নিই, স্ট্রোক কোনটা এটা তো জানি, যে কোনো অবজেক্টে স্ট্রোক থাকে, তো স্ট্রোক প্যালেট হচ্ছে উইন্ডো থেকে এই যে স্ট্রোক প্যালেট, এটা স্ট্রোক প্যালেট, এখানে স্ট্রোক সম্পর্কে তাহলে এখন আমরা ডিটেলস জানি, স্ট্রোকটা কি করে, যে কোনো অবজেক্ট আঁকলেই তার মধ্যে আমরা স্ট্রোক দিতে পারি,
এখানে ডাবল ক্লিক করে স্ট্রোক দিলাম। এই স্ট্রোকটাকে চাইলে মোটা চিকন করতে পারি উইথ থেকে, না এটা যত বাড়াবো তত মোটা হবে, রাইট? আচ্ছা, এবার এই স্ট্রোক আমরা যদি শুধু স্ট্রোক কাজ করি, যেমন পেইন্ট টুল দিয়ে আমি দেখাই, এরকম এটার ফিলটা ফেলে দিই, এটা একটা স্ট্রোক, রাইট? এই স্ট্রোকটাকে আমি চাইলে ফিলে কনভার্ট করতে পারি, কিসের মাধ্যমে একটু আগে বলছি, অবজেক্ট থেকে এক্সপান্ড অথবা পাথ থেকে আউটলাইন স্ট্রোক, এভাবেও এটা ফিলে কনভার্ট করা যেতে পারে। আচ্ছা, তার আগে পাথ সম্পর্কে জেনে যে স্ট্রোকে এটা হচ্ছে তার উইথ, এটা 10-এর জায়গায় এটা হয়তো আমি এরকম 15ও করলাম, মোটা করলাম আরও। এখানে পাথ স্ট্রোকের মধ্যে আমরা দুইটা অপশন পাই, একটাকে বলা হচ্ছে কি, একটাকে বলা হচ্ছে ক্যাপ, এগুলোকে বলা হয় ক্যাপ, আর এগুলোকে বলা হয় জয়েন্ট। ক্যাপ কোনটা? ক্যাপ হচ্ছে একটা ওপেন পাথ, এটা কি ওপেন পাথ না ক্লোজ পাথ? ওপেন পাথ, এই যে এটা শুরু এবং এটা শেষ আছে, এই জন্য এটা ওপেন পাথ। আর এই ওপেন পাথের শুরু এবং শেষগুলোকে বলা হয় ক্যাপ। এই ক্যাপটা 3 ধরনের হয়, একটা হচ্ছে বার্ড ক্যাপ এখন যেটা আছে, আরেকটা হচ্ছে রাউন্ড ক্যাপ, এই যেটা রাউন্ড হয়ে যাবে, আরেকটা হচ্ছে প্রজেক্টিং ক্যাপ, যেখান থেকে শুরু হবে তার চেয়ে একটু অতিরিক্ত থাকবে। এগুলো হচ্ছে তাহলে কয় ধরনের ক্যাপ? 3 ধরনের। আচ্ছা, ক্যাপ সম্পর্কে আইডিয়া নিলাম। এরপরে যেটা হচ্ছে ক্যাপের বাইরে আরেকটা হচ্ছে জয়েন্ট। এই যে ভিতরে যে জয়েন্টগুলো আছে না, এই যে ভিতরের পয়েন্টগুলোকে বলা হয় জয়েন্ট। এই জয়েন্টগুলো কেমন হবে? 3টা জয়েন্ট আছে, একটা হচ্ছে মিটার জয়েন্ট, রাউন্ড জয়েন্ট, আর একটা হচ্ছে বেভেল জয়েন্ট। মিটার জয়েন্ট এরকম কর্নার হবে, কিন্তু আমি চাচ্ছি এগুলো রাউন্ড হোক, তাহলে এটা দিব, তাহলে ভিতরে জয়েন্টগুলো এরকম হয়ে যাবে, আর এটা দিলে বেভেল হবে। সো 3টা ক্যাটাগরি আছে, যেটা পছন্দ সেভাবে আমরা ইউজ করতে পারি। ওকে ওকে, তো এই গেল আমাদের জয়েন্ট এবং আমার ক্যাপের কাজ। এবার আমরা আসি ড্যাশ লাইন। আমরা কি করতে পারি, একটা লাইনের মধ্যে স্ট্রোকের মধ্যে ড্যাশ লাইন ইউজ করতে পারি। দেখেন তো এখানে ড্যাশ লাইন অন করলেই ড্যাশ লাইন চলে আসবে। এই ড্যাশে এখানে আছে কত? 12, আর গ্যাপে আমি দিলাম সে 3। তাহলে কোনটা বড় কোনটা কম কোনটা বেশি? ড্যাশ বেশি না গ্যাপ বেশি? ড্যাশ বেশি। তাহলে এখানে বলেন তো ড্যাশ কোনটা গ্যাপ কোনটা? ড্যাশ হচ্ছে অবজেক্টটা, ড্যাশ হচ্ছে পাথটা, আর খালি জায়গাটা হচ্ছে কি গ্যাপ, তাই না? ড্যাশ হচ্ছে স্ট্রোক আর খালি জায়গাটা হচ্ছে কি গ্যাপ। এটা বোঝা গেছে? হ্যাঁ, যদি এটা আমরা বুঝেই থাকি এরকম এত কিছু, তাহলে এবার আমরা একটা কী করবো, যেখানে বলছি যে একটা ফিল্ম, একটা ক্যামেরা ফিল্ম তৈরি করব। কিভাবে সেটা একবার দেখাবো, এটা তারপর যার যার আইডিয়া অনুযায়ী অনেক কিছু তৈরি করা যেতে পারে। কীরকম? যেমন আমি একটা লাইন তৈরি করছি, এটা অনেকগুলো দেওয়া যায়। মনে করুন প্রথম একটা গ্যাপ থাকবে এতটুকু, তারপর ড্যাশ, তারপর আর একটু ড্যাশটা বাড়বে, গ্যাপটা অন্যরকম, এটা ডিজাইনের জন্য। হ্যাঁ, অনেকগুলো থাকবে, অনেকগুলো স্টাইল থাকবে, সেক্ষেত্রে এটা বাড়াতে কমাতে পারি। আপাতত আমরা ড্যাশ গ্যাপ অফ করলাম। আমি একটা সিকোয়েন্স দেখাচ্ছি, দেখেন প্রথমে ড্যাশ গ্যাপ নেই, প্রথমে আমি স্ট্রোকের উইথটা নিলাম 100, এরকম। এটা কালারটা দিলাম কি ব্ল্যাক। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এরকম মোটা করলাম স্ট্রোক, ক্লিক করলে অবজেক্টের মতন সিলেক্ট হবে না। নর্মাল যদি এটা একটা অবজেক্ট হতো তাহলে কি হইতো, আমরা কি হয় এটা, হ্যাঁ এটা যদি আমি স্ট্রোক না রাখি তাহলে এটা ক্লিক করলে যেখানে ক্লিক করে সিলেক্ট হয়, কিন্তু স্ট্রোকে তা হবে না। স্ট্রোকে কী হবে, স্ট্রোকে এই যে উপরে নিলে কার্সারটা চেঞ্জ হয় না, এই যে চেঞ্জ হয়েছে, এই যে এদিকে এরকম, এখানে আসলে এরকম, এই যে এরকম, এই অবস্থায় ক্লিক করলে এটা সিলেক্ট হবে। আর যদি এইভাবে ড্রাগ করে সিলেক্ট করি তাহলে এখানে এর নিচে যতগুলো স্ট্রোক থাকবে সবগুলো সিলেক্ট হবে। আর যদি একটা করতে চাই তাহলে এই যে উপরে যে এভাবে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে একটা আছে, একাধিক হলে এটা বুঝালাম জাস্ট। এখন একটা স্ট্রোক সিলেক্ট হয়েছে, এটা কী কালার আছে? ব্ল্যাক। এবার আমি যদি এটা সিলেক্ট করি, Ctrl+C Ctrl+F দিই, তাহলে কী হয়েছে বলেন তো? ওর উপরে একটা কপি হয়েছে স্ট্রোক, তাই না? আচ্ছা, কপি হয়েছে, ভালো কথা। এবার এই কপিটাকে আমি সাদা কালার করে দিই। কি কালার করলাম? সাদা। তাহলে কি কালোটা দেখা যাচ্ছে? কেন যায় না? ওর উপরে সেম। তাহলে এটা যদি 100-এর জায়গায় এটাকে 90 করি তাহলে কি দেখা যাবে? তাহলে দুই পাশ থেকে কমে আসবে, 90 কমাই দিলাম, দুই পাশে কালো দেখা যাচ্ছে। এবার এখানে ড্যাশ গ্যাপ ইউজ করি, ড্যাশের যে এখানে দিই 6, গ্যাপের যে এখানে দিই 6, তাহলে কি দাঁড়ালো? এরকম হলো, মই হয়ে গেছে, তাই না? সিলেক্টেড কোনটা, সাদাটা না কালোটা? সিলেক্টেড আছে কালোটা। আমি যদি এভাবে সিলেক্ট করি তাহলে কি হবে? দুইটাই সিলেক্ট, কিন্তু আমি চাচ্ছি একটা, শুধু এভাবে ক্লিক করলাম, কোনটা সিলেক্ট হলো? সাদাটা। সাদাটা উপরেরটা, কালোটা না। উপরে আছে সাদা, নিচে কালো ছিল, রাইট? কি উপরেরটা সাদা না? হ্যাঁ, নিচেরটা তো কালো ছিল, তাহলে এখন সিলেক্ট হয়েছে সাদাটা। এখন আমি যদি আবার Ctrl+C Ctrl+F দিই তাহলে কোনটা কপি হয়েছে?
সাদাটা কপি হয়ে আরেকটা উপরে হয়েছে, রাইট? এবার আমি এটাকে আবার করে দিচ্ছি কি কালার, কালো। সে এখান থেকে কালো ক্লিক করলাম, কালো হয়ে গেল। এবার কালোটা হওয়ার পরে কি সাদাটা দেখা যাচ্ছে? যায় না। তাহলে এটা উইথটা কমাই দিয়ে এবার এটা 80 করি, 80 করে দিলাম, তাহলে কি আর একটু কমে গেল। আর এটা ড্যাশ গ্যাপটা অফ করে দিই, তাহলে এরকম হয়ে গেল। কি ঠিক না? আচ্ছা, তাহলে এখন কালোটা হইলো। এবার এই কালোটা সিলেক্ট থাকা অবস্থায় আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, কি হলো? কালোটা এবার আবার কপি হয়েছে না? আচ্ছা, তাহলে কালোটার উপর কালোটা যেহেতু এটা দেখা যাচ্ছে না, এবার এটাকে সাদা করে নিই, তাহলে কি আর কালোটা দেখা যাবে? যায় না। কারণ কালোটা দেখা যাচ্ছে না কেন? কারণ এটা সাদা, ওর উপর আরেকটা সাদা। তাহলে এটাকে 80 জায়গাটা 70 করে নেই, 70 করলাম। আর এখানে ড্যাশ গ্যাপে যে সেইখানে দিলাম 70, ওখানে দিলাম 6, 70 আর এখানে 6, এরকম টোটাল বিষয়টা দাঁড়ালো এরকম। কি হয়েছে এবার আমরা একটু দেখি যে কি হয়েছে। এখানে পুরোটা সিলেক্ট করে একটু পাশে নিয়ে আসি, সি এটা একটা অবজেক্ট দেখাই যে পুরো বিষয়টাতে কি হইলো। এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। এই ডিজাইনটাকে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এটাকে এখান থেকে এখানে নিয়ে আসে আপনাদেরকে জাস্ট বুঝাই আসলে ঘটনাটা কি ঘটলো। সি এটা তো, এটা একটা কপি রাখি এখানে, কপি নিয়ে এগুলোকে সরাই নিই একটা একটা। সবার উপরে কোনটা দেখেন, এই যে ক্লিক করলাম, ক্লিক করে সরাই নিই। এটা সবার উপরে তো নাকি? তার নিচে এটা, তার নিচে এটা, তার নিচে এটা। স্টেপগুলো কি তাহলে করছি? এই 4টা স্টেপ পরপর উপরে যেয়ে তো এটা হয়েছে নাকি? তাহলে বলেন তো কি ছিল? সবার নিচে কি ছিল? এটা কি? এটা 100 ছিল, ড্যাশ গ্যাপ ছিল, ছিল না। কালার ছিল কি? কালো। তারপর এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কি নিচ্ছি এবার? এটা, এটা কালার কি? সাদা। উইথ কত? 90, ড্যাশ গ্যাপ 66। তারপর এটা থেকে কপি করে আরেকটা কি করছি? এটা কালো, এটার উইথ 80, ড্যাশ গ্যাপ আছে নাই। তারপর আরেকটা কপি নিয়ে এটা কি করেছে? 70, ড্যাশ গ্যাপ দিয়েছে 76। তো এই 4টার কম্বিনেশন একটার উপর একটা যে তৈরি হয়েছে এটা নাকি? কিভাবে? এই যে এইভাবে। এটা এই দুটো সিলেক্ট করে আমি যদি সেন্টার করি, এই যে একটার উপর একটা উঠে এরকম হয়েছে না? তারপরে এগুলোর উপর আবার এটা যখন উঠলো তখন হলো এরকম নাকি? আবার এগুলোর উপর যখন এটা উঠলো তখন হলো এরকম, ঠিক না? হ্যাঁ, একটু 5 থেকে ছোট হয়ে আসছে। তাহলে কি এরকম বানাচ্ছে? হ্যাঁ, এখন এইটা শুধু আমি আমার নিজের প্ল্যানে এটা দেখালাম। এখন এরকম অনেক কিছু তো সম্ভব হতে পারে, ঠিক আছে? তো স্ট্রোক দিয়ে এভাবে যার যেটা পছন্দ সেটা করা যেতে পারে।